আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো। বন সম্পদ অর্থনীতি এবং বিপণন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, যা বন ভিত্তিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সঠিক বিপণন কৌশল তৈরির উপর গুরুত্ব আরোপ করে। বন সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থার উন্নয়ন বন ভিত্তিক শিল্পের স্থিতিশীলতা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। বাজারের কাঠামো এবং এর বিভিন্ন ধরনের বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে প্রতিযোগিতা এবং মুনাফার মধ্যে সমতা বজায় রাখা সম্ভব। এই পাঠে আমরা বাজারের কাঠামো, প্রতিযোগিতার প্রকারভেদ এবং দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী মূল্য এবং উৎপাদনের সম্পর্ক নিয়ে আলোচনা করব। বন সম্পদের বিপণনে মূল্য নির্ধারণ এবং কোটা নির্ধারণের বিষয়গুলো এই পাঠের মূল অংশ। আমরা দেখতে পারবো কিভাবে সরকারি নীতিমালা এবং প্রবিধান বন সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং বাজার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে মার্কেট কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব, মার্কেট স্ট্রাকচার কি এটা বোঝার চেষ্টা করব, শর্ট রান অ্যান্ড লং রান প্রাইস অ্যান্ড আউটপুট বোঝার চেষ্টা করব, প্রাইস অ্যান্ড কোটা ফিক্সিং ইন দ্য ফরেস্ট্রি সেক্টর এগুলো বোঝার চেষ্টা করব। এখানে বাজার বিষয়টি আলোচনা করা হয়েছে। অর্থনীতিতে বাজার হলো একটি স্থান বা ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতারা পণ্য, সেবা বা সম্পদ বিনিময় করে। এই বিনিময় শারীরিক স্থান যেমন বাজার বা শপিং মলে হতে পারে, অথবা ভার্চুয়াল বা ধারণাগত জায়গায় যেমন অনলাইন প্ল্যাটফর্ম বা আর্থিক বাজার হতে পারে। বাজারের কিছু মূল বৈশিষ্ট্য হলো চাহিদা ও সরবরাহ, যেখানে ক্রেতা চাহিদা এবং বিক্রেতা সরবরাহের প্রতিনিধিত্ব করে। চাহিদা ও সরবরাহের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তা পণ্যের মূল্য নির্ধারণে সাহায্য করে। মূল্য নির্ধারণের প্রক্রিয়া বা মেকানিজম অনেক সময় চাহিদা ও সরবরাহের শক্তি দ্বারা নির্ধারিত হয়, যেখানে ক্রেতা কি পরিমাণ কিনতে প্রস্তুত এবং বিক্রেতা কি পরিমাণ বিক্রি করতে প্রস্তুত তা ব্যালেন্স করা হয়। প্রতিযোগিতা বা কম্পিটিশনও বাজারের একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে বাজারটি অনেক ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিযোগিতামূলক হতে পারে অথবা কিছু বিক্রেতার মাঝে একচেটিয়া হতে পারে। এখানে বাজারের বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। প্রথমে পণ্য বাজার বা গুডস মার্কেট উল্লেখ করা হয়েছে, যেখানে শারীরিক পণ্য যেমন খাদ্য, কাপড় ইত্যাদি বেচা কেনা হয়। এরপর সেবা বাজার বা সার্ভিসেস মার্কেট সম্পর্কে বলা হয়েছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সেবা বিনিময় করা হয়। তৃতীয়ত উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট বর্ণিত হয়েছে, যেখানে শ্রম, পুঁজি এবং ভূমির মতো ইনপুটগুলোর কেনাবেচা হয়। চতুর্থত আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেটের কথা বলা হয়েছে, যেখানে শেয়ার এবং বন্ডের মতো আর্থিক সম্পদের বেচা কেনা হয়। এসব বাজার একে অপরের সাথে সম্পর্কিত এবং একটি অর্থনীতিতে সম্পদের সুষ্ঠু বন্টন এবং উৎপাদন ও ভোগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারের মাধ্যমে চাহিদা ও সরবরাহের সংকেত অনুসারে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। এখানে শিল্প বাজার বা ইন্ডাস্ট্রি বা মার্কেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে একটি শিল্প বা বাজার এমন একাধিক প্রতিষ্ঠানের সমষ্টি যারা একই ধরনের পণ্য সরবরাহ করে এবং এসব পণ্যের মধ্যে কিছু পরিমাণে একে অপরের প্রতিস্থাপন যোগ্যতা রয়েছে। এটি নির্দেশ করে যে বিক্রেতাদের জন্য ক্রেতা সাধারণ এবং ক্রেতাদের জন্য বিক্রেতা সাধারণ। এছাড়া শিল্পের পণ্যগুলো সাধারণত আপেক্ষিকভাবে হোমোজেনিয়াস বা একই রকম হয়ে থাকে, অর্থাৎ একই ধরনের বা সমজাতীয় পণ্য যা ক্রেতাদের কাছে একে অপরের সমান মানের মনে হতে পারে। এই ধারণা থেকে বোঝা যায় যে সকল প্রতিষ্ঠান একে অপরের সাথে প্রতিযোগিতা করে তারা সাধারণত এক ধরনের পণ্য বা সেবা সরবরাহ করে যা ক্রেতাদের জন্য বিক্রেতাদের মধ্যে তুলনা করা সহজ হয়। বাজার কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। বাজার কাঠামো হলো সেই বৈশিষ্ট্যগুলো যা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের আচরণ এবং পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে। বাজার কাঠামোর প্রধান কিছু উপাদান হলো প্রথমত প্রতিষ্ঠানের সংখ্যা। কিছু প্রতিষ্ঠানের বাজারে আধিপত্য রয়েছে নাকি অনেক প্রতিষ্ঠান একই বাজারে প্রতিযোগিতা করছে। দ্বিতীয়ত পণ্য পার্থক্য, পণ্যগুলো কি একে অপরের অভিন্ন, এ- এ- পণ্যগুলো কি একেবারে অভিন্ন নাকি তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। তৃতীয়ত প্রবেশে বাধা, বাজারে প্রবেশ করা কি সহজ না কঠিন। চতুর্থত মূল্য নির্ধারণ ক্ষমতা, বিক্রেতা কি মূল্য নির্ধারণের ক্ষমতা রাখে নাকি তাকে বাজারের যে নির্ধারিত মূল্য তা মেনে নিতে হয়। এবং শেষত তথ্যের প্রাপ্যতা, বাজারে তথ্য কি সঠিকভাবে পাওয়া যায় নাকি এতে কিছু অস্পষ্টতা বা অসঙ্গতি রয়েছে। এই বিষয়গুলো বাজার কাঠামোর ধরন এবং তার কার্যকারিতাকে প্রভাবিত করে। এখানে বাজারের শ্রেণীবিভাগ আলোচনা করা হয়েছে। বাজার
কাঠামো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন প্রতিষ্ঠানের সংখ্যা, পণ্যের পার্থক্য, প্রবেশে বাধা এবং অন্যান্য দিক থেকে। প্রথম শ্রেণী পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন, যেখানে অনেক প্রতিষ্ঠান এক ধরনের সমজাতীয় পণ্য সরবরাহ করে এবং প্রবেশের কোনো বাধা নেই, যেমন সাধারণ কাঠের পণ্য বিক্রি। দ্বিতীয় শ্রেণী মনোপলিস্টিক প্রতিযোগিতা, যেখানে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে, যেমন বিশেষ ধরনের কাঠের তৈরি পণ্য এবং প্রবেশের বাধা কম থাকে। তৃতীয় শ্রেণী হচ্ছে ডুওপলি, যেখানে দুটি প্রতিষ্ঠান বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করে, যেমন ভিনিয়ার বা প্লাইউড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান এবং এখানে প্রবেশের বাধা বেশি। চতুর্থ শ্রেণী হচ্ছে অলিগোপলি, যেখানে কয়েকটি বড় প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করে, যেমন গ্লোবাল কাগজ এবং পেপার পণ্য বাজার, এবং এখানে প্রবেশের বাধা অনেক বেশি। চতুর্থ শ্রেণী হচ্ছে মনোপলি, যেখানে একমাত্র একটি প্রতিষ্ঠান বাজারে কার্যক্রম পরিচালনা করে, যেমন সরকারের মালিকানাধীন বন্ড কর্পোরেশন বা এককভাবে কার্ড বিক্রি করে, এবং এখানে প্রবেশের বাধা অত্যন্ত বেশি। ষষ্ঠ শ্রেণী মনোপসনি, যেখানে একমাত্র একটি ক্রেতা বাজারের নিয়ন্ত্রণ করে, যেমন একটি বড় কাগজ মিল যা একমাত্র পাল্পের ক্রেতা এবং পালপোর্টের ক্রেতা, এবং এখানে প্রবেশের বাধা খুব বেশি। সর্বশেষে অলিগোপসনি, যেখানে কিছু বড় ক্রেতা বাজার নিয়ন্ত্রণ করে, যেমন কিছু বড় সমিল ছোট বন মালিকদের কাছ থেকে কাঠ কেনে, এবং এখানে প্রবেশের বাধা রয়েছে। এই বাজার কাঠামোগুলি ব্যবসার কার্যক্রম এবং বাজারের দামের উপর গভীরভাবে প্রভাব ফেলে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মূল্য এবং উৎপাদন সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুটি ভিন্ন সময়সীমা নির্দেশ করে, যেখানে প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন এবং মূল্য কৌশল বাজারে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সমন্বয় করতে পারে। স্বল্পমেয়াদী সময়কালে প্রতিষ্ঠানগুলো কিছু উৎপাদন উপাদান উপরে পরিবর্তন করতে পারে, কিছু কিছু স্থির থাকে, যেমন মেশিন বা স্থাপনা। তবে দীর্ঘমেয়াদী সময়ে সব ধরনের উৎপাদন উপাদান পরিবর্তন করা সম্ভব, যেমন নতুন কারখানা তৈরি, প্রযুক্তি বিনিয়োগ অথবা অতিরিক্ত শ্রম নিয়োগ। এই দুইয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো স্বল্পমেয়াদী উৎপাদনের উপাদান পরিবর্তন সীমিত থাকে, তবে দীর্ঘমেয়াদে এই প্রতিষ্ঠানগুলো পুরোপুরি তাদের উৎপাদন কৌশল এবং সক্ষমতা সমন্বয় করতে পারে। স্বল্পমেয়াদী মূল্য এবং উৎপাদন সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। স্বল্পমেয়াদী সময়কালে এমন একটি সময়কালকে বোঝানো হয়েছে যেখানে কমপক্ষে একটি উৎপাদন উপাদান স্থির থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো বাজারে পরিবর্তন অনুসারে সম্পূর্ণভাবে তাদের উৎপাদন সক্ষমতা সামঞ্জস্য করতে পারে না। স্বল্পমেয়াদী প্রতিষ্ঠানগুলো কেবল পরিবর্তনশীল উপাদানগুলো, যেমন শ্রম বা কাঁচামাল ব্যবহার করে উৎপাদন বাড়ানো বা কমানো যেতে পারে। এই সময়কালের একটি বৈশিষ্ট্য হলো কিছু উৎপাদন উপাদান স্থির থাকে, যেমন মেশিন বা কারখানার আকার, তবে কিছু উপাদান যেমন শ্রম বা কাঁচামাল পরিবর্তনশীল থাকে এবং এটি উৎপাদন বৃদ্ধির জন্য বাড়ানো বা কমানো যায়। প্রতিষ্ঠানগুলো বিদ্যমান সক্ষমতায় কাজ করছে, অর্থাৎ তারা বাজারে প্রবেশ বা বাজার ছাড়তে পারে না, এবং তাদের উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতার কারণে তারা সম্পূর্ণভাবে চাহিদার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না। স্বল্পমেয়াদী মূল্য নির্ধারণ সাধারণত সরবরাহ এবং চাহিদার মাধ্যমে নির্ধারিত হয়, কিন্তু প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা বা চুক্তির কারণে দাম অবিলম্বে সামঞ্জস্য করতে সক্ষম নাও হতে পারে। এই সময়কালে প্রতিষ্ঠানগুলো মুনাফা, ব্রেক ইভেন বা ক্ষতিতে থাকতে পারে। এখানে দীর্ঘমেয়াদী মূল্য এবং উৎপাদন সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। দীর্ঘমেয়াদী সময়কাল হলো এমন একটি সময়কালের মধ্যে যেখানে সব ধরনের উপাদান পরিবর্তনযোগ্য থাকে। দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন কৌশল, প্রযুক্তি, শ্রম এবং কারখানার আকারের মতো সব উপাদান পরিবর্তন করতে পারে এবং বাজারে প্রবেশ বা বের হওয়ার জন্য পুরোপুরি স্বাধীন থাকে। এই সময়কালে প্রতিষ্ঠানগুলো বাজারের পরিবর্তনগুলির সাথে সম্পূর্ণভাবে মানিয়ে নিতে সক্ষম হয় এবং শিল্পটি তার সরবরাহ রেখা বা সাপ্লাই কার্ভ সামঞ্জস্য করতে পারে। দীর্ঘমেয়াদে যদি কোনো শিল্পে প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক মুনাফা অর্জন করে, তবে নতুন প্রতিষ্ঠানগুলো প্রবেশ করবে, যার ফলে শিল্পের সরবরাহ বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হয়, তবে কিছু প্রতিষ্ঠান বাজার থেকে বেরিয়ে যাবে, যা সরবরাহ কমিয়ে দেবে। দীর্ঘমেয়াদে মূল্য নির্ধারণের সময় প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী গড় খরচ বা লং রান এভারেজ কস্ট কার্ভের সাথে সঙ্গতিপূর্ণ একটি স্থিতিশীল অবস্থায় চলে আসে, যেখানে তারা আর বাজারে প্রবেশ বা বের হওয়ার জন্য কোনো প্ররোচনা পায় না। এটি একটি দীর্ঘমেয়াদী সমীকরণ অবস্থায় পৌঁছায়, যেখানে মূল্য সর্বনিম্ন উৎপাদন খরচ প্রতিফলিত করে। এখানে স্বল্পমেয়াদী শর্ট রান এবং দীর্ঘমেয়াদী লং রানের মধ্যে তুলনা করা হয়েছে। স্বল্পমেয়াদী সময়কাল একটি সীমিত সময়সীমা, যেখানে কিছু উৎপাদন উপাদান, যেমন মেশিন বা কারখানার আকার স্থির থাকে, তবে দীর্ঘমেয়াদে সব ধরনের উৎপাদন উপাদান পরিবর্তনশীল থাকে। স্বল্পমেয়াদে প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ক্ষমতা সীমিতভাবে সামঞ্জস্য করতে পারে, কারণ কিছু উপাদান স্থির থাকে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি তাদের উৎপাদন ব্যবস্থা এবং কৌশল সামঞ্জস্য করতে পারে। স্বল্পমেয়াদে প্রতিষ্ঠানে নতুন কোনো প্রতিষ্ঠান প্রবেশ বা বাজার
থেকে বের হতে পারে না, কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলো প্রবেশ বা বের হতে পারে মুক্তভাবে, যার ফলে বাজারের সরবরাহ পরিবর্তিত হয়। স্বল্প মেয়াদে দাম সরবরাহ এবং চাহিদা দ্বারা নির্ধারিত হয়, তবে প্রতিষ্ঠানগুলো দাম ঠিক করতে কিছুটা সীমাবদ্ধ থাকতে পারে। যেখানে দীর্ঘমেয়াদে দাম দীর্ঘমেয়াদী গড় খরচের সাথে সমন্বিত হয় এবং প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন করতে পারে অথবা ক্ষতির সম্মুখীন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা স্থিতিশীল অবস্থায় এসে স্বাভাবিক মুনাফা অর্জন করে। স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানগুলো কেবল পরিবর্তনশীল উপাদান যেমন শ্রম ব্যবহার করে তাদের উৎপাদন সামঞ্জস্য করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা সমস্ত উৎপাদন উপাদান যেমন পুঁজি, শ্রম এবং প্রযুক্তি পরিবর্তন করতে সক্ষম হয়। বন্ড খাতে মূল্য নির্ধারণ বা প্রাইস ফিক্সিং সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে বনজ পণ্যের জন্য ন্যূনতম বা সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়, যাতে নির্দিষ্ট অর্থনৈতিক বা পরিবেশগত লক্ষ্য পূরণ করা যায়। এর মাধ্যমে উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, অতিরিক্ত শোষণ ও অতিহারে আহরণ রোধ করা এবং বাজারকে স্থিতিশীল রাখা সম্ভব হয়। মূল্য নির্ধারণের প্রধান উদ্দেশ্যের মধ্যে রয়েছে দামকে স্থিতিশীল রাখা, যাতে হঠাৎ করে মূল্য ওঠানামা করে উৎপাদক বা ভোক্তা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি ছোট বন মালিক বা ক্ষুদ্র উৎপাদকদের বড় ক্রেতাদের শোষণ থেকে রক্ষা করে তাদের ন্যায্য আয় নিশ্চিত করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো টেকসই বন ব্যবস্থাপনা, যেখানে এমন মূল্য নির্ধারণ করা হয় যা বন সম্পদ আহরণের প্রকৃত পরিবেশগত খরচকে প্রতিফলিত করে এবং অতিরিক্ত কাটাকাটি নিরুৎসাহিত করে। পদ্ধতিগুলোর মধ্যে আছে মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য, যেখানে সরকার একটি ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে। প্রাইস সিলিং বা সর্বোচ্চ মূল্য, যা ভোক্তাদের অতিরিক্ত দাম থেকে রক্ষা করে, এবং ভর্তুকি বা করের মাধ্যমে টেকসই পদ্ধতিকে উৎসাহিত করা ও টেকসই নয় এমন কার্যক্রমকে নিরুৎসাহিত করা। বন সম্পদ খাতে কোটা নির্ধারণের বিষয়টি আলোচনা করা হয়েছে। এখানে কোটা নির্ধারণের মাধ্যমে বন সম্পদ যে পরিমাণে সংগ্রহ, বাণিজ্য বা রপ্তানি করা যেতে পারে তা সীমিত করা হয়। এর মাধ্যমে অতিরিক্ত ব্যবহার রোধ করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়। কোটা নির্ধারণের কিছু উদ্দেশ্য হলো সম্পদ সংরক্ষণ, বনভূমি থেকে অত্যধিক কাঠ সংগ্রহ বন্ধ করা, যা বন ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। দুই, বাজার স্থিতিশীলতা, অতিরিক্ত সরবরাহ রোধ করা, আহ, আহ, যা মূল্য পতন এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। জীববৈচিত্র্য সুরক্ষা, এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে কাঠ সংগ্রহ এমনভাবে হচ্ছে যা বিপন্ন প্রজাতির বা বাসস্থানের জন্য বিপজ্জনক নয়। কোটা নির্ধারণের কিছু পদ্ধতির মধ্যে রয়েছে বার্ষিক অনুমোদিত কাঠ বা অ্যানুয়াল অ্যালাওয়েবল কাঠ, এক বছরে যে পরিমাণ কাঠ সংগ্রহ করা যেতে পারে তা সীমিত করা। রপ্তানি কোটা, বন পণ্য রপ্তানির পরিমাণ সীমিত করা, যা দেশীয় সরবরাহ সুরক্ষিত রাখে। তিন, প্রজাতি ভিত্তিক কোটা, নির্দিষ্ট বৃক্ষ প্রজাতির সংগ্রহ সীমিত করা, যাতে সেগুলোর অবলুপ্তি রোধ করা যায়। এই পৃষ্ঠায় বন সম্পদ খাতে মূল্য এবং কোটা নির্ধারণের তুলনা করা হয়েছে। মূল্য নির্ধারণের মাধ্যমে বন সম্পদের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়, যা পণ্যগুলোর প্রয়োজনীয়তা এবং পরিবেশগত লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। এর উদ্দেশ্য হলো মূল্য স্থিতিশীল রাখা, উৎপাদকদের জন্য সঠিক লাভ নিশ্চিত করা এবং টেকসই ব্যবস্থাপনা প্রণয়ন করা। এর বিভিন্ন পদ্ধতির মধ্যে রয়েছে সর্বনিম্ন সমর্থনমূলক দাম, মূল্য ছাদ নির্ধারণ, সহায়তা বা কর প্রণালী। উদাহরণ হিসেবে মিয়ানমারে টিকুট কাঠের রপ্তানি মূল্য নির্ধারণ এবং কাঠের জন্য কার্বন মূল্য নির্ধারণ উল্লেখ করা যায়। কোটা নির্ধারণের মাধ্যমে বন সম্পদ সংগ্রহের পরিমাণ সীমিত করা হয়, যা অতিরিক্ত ব্যবহার, সম্পদের অবসান এবং পরিবেশ বিপর্যয় রোধে সহায়ক। কোটা নির্ধারণের উদাহরণ হিসেবে কানাডার বার্ষিক অনুমোদিত কাঠ, ব্রাজিলের মেহগনি সংগ্রহ কোটা এবং ইন্দোনেশিয়ার লগ রপ্তানি নিষেধাজ্ঞা উল্লেখযোগ্য। এই দুই পদ্ধতির কিছু চ্যালেঞ্জ হলো বাস্তবায়ন, ন্যায় বিচার, বাজারের বিকৃতি এবং অভিযোজন ক্ষমতা। তবে বন সম্পদ খাতে মূল্য এবং কোটা নির্ধারণের মাধ্যমে পরিবেশগত খরচ ও বাজারের স্থিতিশীলতা বজায় রেখে টেকসই উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করা যায়। আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই। আপনারা এখানে যে রিডিং মেটেরিয়ালস গুলো আছে এগুলো একটু যদি পড়ে নেন, তাহলে আমার আলোচনাটি বুঝতে আপনাদের জন্য আরো অনেক সুবিধা হবে। এই পাঠের মাধ্যমে আমরা বন সম্পদ অর্থনীতি এবং বিপণনের জটিল বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি বাজারের কাঠামো কিভাবে প্রতিযোগিতা এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কিভাবে কোটা এবং মূল্য নির্ধারণের মতো নীতি বন সম্পদ ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে। বিশেষ করে বন সম্পদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী মূল্য ও উৎপাদন সম্পর্কের মধ্যে পার্থক্য জানার মাধ্যমে আমরা বাজারের গতিশীলতা বুঝতে পারি। সঠিক বাজার কাঠামো এবং নীতির প্রয়োগ বন সম্পদ ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনতে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।
তাই এই বিষয়গুলো আমাদের বন সম্পদ ব্যবস্থাপনায় উন্নতি সাধন এবং পরিবেশের জন্য লাভজনক হতে পারে। আজকে এতটুকু পর্যন্তই। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো কমেন্ট, কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেটি আমাকে জানান। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।